উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। একের পর এক উজাড় হচ্ছে গ্রাম। গত বছর ওই পত্তনে ভেঙে এই পারাইছি, আবার নদীতে না আবার ভেঙে যেতেছি। ঘর নিয়ে তো আমরা হাঁটতে পারি না, নদীতে তোমার ভেঙে লয়ে যেতেছে। ঘরের মধ্যে পানি, গরু আছে বাইরে রাখছি, বাইরে খাবার নাই। বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীর পানি, পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা। পানির মাঝে আমরা বাসছি, ঘর দুয়ার ভাঙে গেছে, তাহলে লইয়া বহুত কষ্ট আছে। আমাদের এখানে তেমন আশ্রয় কেন্দ্র নেই যে আমরা সেখান দিয়ে আশ্রয় নেব। গোয়ালন্দ পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আরো দুইটা পয়েন্ট, বিশেষ করে ভাগ্যকুল এবং শরীয়তপুরে সুরেশ্বর পদ্মা নদী, সেখানেও আমরা দেখতে পাচ্ছি পানি বৃদ্ধি পাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত। গাড়ির চাপ বাড়ায় তীব্র যানজট পাটুরিয়া দৌলুদিয়ার দুই পাড়ে। নির্বাচনী ওয়াদা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন জনগণ। চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত সহপাঠীর আত্মহত্যার চেষ্টা। ভয়াবহ সেশন জটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি সরকারি কলেজ। আগামী বছর থেকেই নতুন কারিকুলাম, জানালো কর্তৃপক্ষ। এবং লন্ডনে অ্যাসিড হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান, সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। একের পর এক উজাড় হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র পাড়ের বিভিন্ন গ্রাম। ভিটেমাটি হারিয়ে দিশেহারা এখানকার মানুষ। তবে ব্রহ্মপুত্রের পানি কমলেও বেড়েছে যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে। এদিকে পানি বাড়তে শুরু করেছে দেশের মধ্যাঞ্চলের নদ নদীগুলোতে। প্লাবিত হয়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন লাখো মানুষ। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতিও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি কমলেও বেড়েছে নদী ভাঙন। প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে ঘরবাড়ি ভেঙে যে যেভাবে পারছেন অন্যত্র চলে যাচ্ছেন। অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু সড়কের উপর। পুনর্বাসনের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ বন্যার্তদের। কি খাবো, কোথায় খাবো, কই থাকবো, এটা আমাদের নাই। আমার ছেলের জ্বর ছেলে নিয়ে আমি বুকে ধরি এই খোলা আকাশের নিচে পড়িয়েছে। আমার ঘর বাড়ি সবজি কাই ভাঙচুর করি কোন জায়গায় রাখছি এখনো জানি না। আমার স্বামী তো নাই, সেই দিন থাকি। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সদর, কাজীপুর, চৌহালি, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার 38টি ইউনিয়ন ও চরাঞ্চল তলিয়ে গেছে। ঘরের মধ্যেই খাটের উপর কোনো মতে চলছে রান্নার কাজ। 10-12 দিন ধরে পানি উঠছে, পোলাপান নিয়ে রান্দাবাড়ি করে খেতে পারি না, খুব কষ্ট। থাকা যায় না, এরকম খাট মাট সব তলা গেছে, জিনিসপত্র রাখা খুব সমস্যা। জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় এখনও পানিবন্দী আছেন প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে 316টি শিক্ষা প্রতিষ্ঠান। পানিবাহিত রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে রয়েছে শিশুরা। যাতায়াত বন্ধ হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ হয়েছে। এখন যদি কোনো রোগী হয় তা আমাদের নিজের অনেক সমস্যা দেখা দিয়েছে। ঘরের মধ্যে পানি, গরু আছে বাইরে রাখছি, বাইরে খাবার নাই। শরীয়তপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জাজিরা ও নড়িয়া উপজেলার 7টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নতুন করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। গত বছর ওই পত্তনে ভেঙে এই পারাইছি, আবার নদীতে না আবার ভেঙে যেতেছি। টাকার লেগে উঠাই উঠে তার না থাকতে মাইছে।
এছাড়া টাঙ্গাইলে যমুনা নদীর পানি আরও 6 সেন্টিমিটার বেড়ে নতুন করে বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে শতাধিক গ্রামের প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বানের জলে ভেসে গেছে প্রায় 1300 হেক্টর জমির ফসল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নদী ভাঙনের খবর জানাতে গাইবান্ধা সদরের ব্রহ্মপুত্র পাড়ে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু এবং সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে গোলাপগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমেই যাচ্ছে গাইবান্ধায় বাবুর কাছে। বাবু, মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই কামারজানির গোঘাট গ্রামে, যে এই গ্রামটি ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের মুখে পড়েছে। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশাল ব্রহ্মপুত্র নদ। এই নদে কিন্তু পানি কমতে শুরু করেছে। আপনি জানেন যে 58 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, এখন কিন্তু 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে পানি কমতে শুরু করলেও কিন্তু এই ব্রহ্মপুত্র নদের যে ভাঙ্গন সেটি কিন্তু আসলে কিছুতেই কমছে না। তো আসলে এই এলাকার মানুষ কিন্তু আশঙ্কা করছেন যে এই ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন আরো তীব্র আকার ধারণ করবে যখন পানি কমে যাবে। তো আসলে আজকের যে পরিস্থিতি আমরা এর আগের বুলেটিনগুলোতে জানিয়েছিলাম, সেই পরিস্থিতি কিন্তু এখনো অব্যাহত আছে। প্রতি ঘন্টায় বাড়িহারা ঘরহারা মানুষের তালিকা কিন্তু আরো দীর্ঘ হচ্ছে। তো আসলে আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই গ্রামটির পাশে কিন্তু একটি স্লুইস গেট আছে। এই স্লুইস গেটটিও কিন্তু এখন খানিকটা হুমকির মুখে। এই স্লুইস গেটটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের গাইবান্ধা সদরের ঘাগোয়া, গিদারি, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ প্লাবিত হবে, তারাও ভাঙনের মুখে পড়বে এবং বন্যার মধ্যে তাদেরকেও পড়তে হতে পারে। তো আসলে এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলেয়া ফিরদৌসী জাহান তিনি এসেছিলেন। তিনি 60টি পরিবারকে 1000 টাকা করে এখানে সহায়তা করেছেন ঘর বাড়ি সরাবার জন্য। আর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সাথে আমার কথা হয়েছে। জাকির হোসেন আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এখানে শুধুমাত্র ত্রাণ সহায়তা বা অর্থ সহায়তা নয়, তারা স্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন আমাদের কাছে। তো আসলে এই মুহূর্তে সিলেটের গোলাপগঞ্জে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা সিলেটের বন্যা পরিস্থিতি জানবার জন্য চলে যাচ্ছি তার কাছে। কমলেও কুশিয়ারা নদীর পানি আবারও বেড়েছে। আমরা সকালে যেই পানি উন্নয়ন বোর্ড থেকে যে রিডিং পেয়েছিলাম, এই মুহূর্তে সেই অবস্থা থেকে আরেকটু খারাপ অবস্থায় চলে গেছে কুশিয়ারা নদীর পানি। সকাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টে 2 থেকে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে প্রায় 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি যেখানে আছি, এটা হচ্ছে বাদে পাশা ইউনিয়ন। এই বাদে পাশা ইউনিয়নের ডেপুটি বাজারের আশেপাশে সব বাজার পথ ঘাট সব একেবারে পানিতে তলিয়ে গেছে। এই গোলাপগঞ্জের আমি সকাল থেকে ছিলাম বাদেশ্বর, শরীফগঞ্জ এবং এই এখন আছি বাদে পাশা ইউনিয়নে। এগুলার পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি গ্রাম, এই গ্রামের ওই পারে কিন্তু হাকালুকি হাওর। সুতরাং গোলাপগঞ্জ এলাকাবাসী বিপর্যস্ত অবস্থায়, বিপন্ন অবস্থায় রয়েছে দুটি অবস্থান থেকে। একটি হচ্ছে কি একদিকে তাদেরকে কুশিয়ারা নদী আঘাত হানছে, অন্যদিকে হাকালুকি হাওরের পানি একেবারে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে ওদিক থেকে হাকালুকি হাওরও তাদেরকে আঘাত হানছে। এক কথায় বলা যায় এই যে গোলাপগঞ্জ উপজেলা, সেই উপজেলার প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় বিপন্ন অবস্থায় রয়েছে এবং তাদের ত্রাণ তৎপরতার জন্য সরকারি পর্যায়ে থেকে যে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে তা একেবারে কমও নয়, একেবারে বেশিও নয়, তবে পর্যাপ্ত নয়। সেই পর্যাপ্ত ত্রাণ তৎপরতার পরিপূর্ণ করার জন্য প্রবাসীরা এগিয়ে এসেছে, বিভিন্ন ব্যক্তিরা এগিয়ে এসেছে, বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে তাদের ত্রাণ চালাতে। আপনারা জানেন যে আমাদের এই যে মেঘনা অববাহিকা, সুরমা এবং কুশিয়ারা, তার উৎপত্তিস্থল বরাক নদী যে আসাম থেকে এসেছে, আসামের সহ ভারতের 3টি রাজ্য আসাম, মণিপুর এবং অরুণাচল, এই 3টি রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সেখানে 58টি জেলায় বন্যা হওয়ার কারণে বরাক নদীর পানি কোনোভাবেই কমছে না এবং বরাক নদীর পানি না কমার ফলে মেঘনা নদীর পানিও বেড়ে যাচ্ছে। এই পর্যন্ত ভারতে যদিও 85 জন বন্যায় নিহত বা মারা গেছে, কিন্তু সিলেট অঞ্চলে কোথাও এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। প্রশাসনের পক্ষ থেকে যে বন্যা পরিস্থিতি
পরিস্থিতি তা মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিদিনই প্রায় সভা করছে, প্রতিদিনই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি অন্যান্য তৎপরতাগুলো আমরা লক্ষ্য করছি, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা সব তৎপরতা আমরা লক্ষ্য করছি। সবকিছু মিলে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের পানি না কমা পর্যন্ত এই অবস্থায় থাকতে হবে সিলেটবাসীকে। এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। মৌটুসী, এখন আমি আপনার কাছে ফিরে যাচ্ছি। দর্শক, নদী ভাঙনের খবর জানাতে গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু এবং বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। দেশের মধ্যাঞ্চলের পদ্মা নদীর গোয়ালন্দ, ভাগ্যকুল এবং শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরাঞ্চলে আগামী 72 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীর মতিঝিলে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন সময় সংবাদকে এ তথ্য জানান। উত্তরাঞ্চল বিদ্যমান বন্যা পরিস্থিতি খুব দ্রুতই উন্নতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। গোয়ালন্দ পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সময় বিপদসীমার আজকে আমরা 21 সেন্টিমিটার উপরে দেখতে পাচ্ছি এবং আরো দুইটা পয়েন্ট, বিশেষ করে ভাগ্যকুল এবং শরীয়তপুরের সুরেশ্বর পদ্মা নদী, সেখানে আমরা দেখতে পাচ্ছি পানি বৃদ্ধি পাচ্ছে। পানি এদিকে আরো 24 থেকে 72 ঘন্টা পানি বাড়বে। বর্তমানে শরীয়তপুরের সুরেশ্বর বিপদসীমার 45 সেন্টিমিটার নিচে আছে এবং ভাগ্যকুল আছে 31 সেন্টিমিটার নিচে। গঙ্গা নদী, সেখানকার পানিতে বৃদ্ধি পাচ্ছে, বা গত 24 ঘন্টায় দেখতে পাচ্ছি পানির বৃদ্ধির হারটা একটু কমে আসছে। তবে আগামী 48 থেকে 72 ঘন্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। রাজধানীর মতিঝিলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তামিম, সর্বশেষ কি পরিস্থিতি আমাদের কি জান? এমদাদ, আসলে গত কয়েকদিন ধরে জানেন আপনি, বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ এবং সিলেট যে বন্যা পরিস্থিতি চলছে, আপনি জানেন যে সাধারণ মানুষের নিদারুণ কষ্ট হচ্ছে সেখানে। তো তারপরে আমরা যেই খবরটি আসলে আসার খবর মানুষকে জানাতে পারবো সেটি হচ্ছে যে সিলেটের গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বন্যার পানি কিছুটা কমে গেলেও হঠাৎ করে কুশিয়ারা নদীর পানি হালকা বেড়েছে। আর এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের যে অবস্থা, উত্তরবঙ্গের আমরা যে মানুষের যে কষ্টটা দেখছিলাম, সেই সাধারণ মানুষের যে কষ্ট, সেই সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের পানি কিন্তু কিছু কিছু অঞ্চলে অর্থাৎ হ্রাসটা যে হ্রাস পাচ্ছে সেই হ্রাসটা আসলে কিন্তু অব্যাহত থাকবে আরো কয়েকদিন এবং আগামী 72 ঘন্টার মধ্যে তারা বলছেন যে এই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি উন্নতির পর্যায়ে যাবে। এছাড়া আসলে এমদাদ, আশঙ্কার বিষয় যেটি বলা হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত যেই বন্যা পূর্বাভাস কেন্দ্র তাদের যেই সতর্কতা বার্তার কথা যে বলা হচ্ছে, সেটি হচ্ছে এখানে তারা 3টি ভাগে ভাগ করেছে অঞ্চলগুলোকে। একটি সবুজ সংকেত, লাল সংকেত এবং হলুদ সংকেত। মূলত এই যে হলুদ সংকেত আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পদ্মার যে গোয়ালন্দ পয়েন্ট, এই গোয়ালন্দ পয়েন্ট কিন্তু পানি আসলে তারা এই পানিটি আসলে এখন তারা বলছেন যে বেড়েছে। অর্থাৎ গোয়ালন্দ পয়েন্টে আমি দেখতে পাচ্ছি তাদের সতর্ক বার্তাই আছে, সেটি হচ্ছে যে প্রায় 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার 21 সেন্টিমিটার ওপর দিয়ে তারা কিন্তু আসলে এটি প্রবাহিত হচ্ছে। এছাড়া যেই পয়েন্ট দুটি রয়েছে সুরেশ্বর শরীয়তপুরের এবং ভাগ্যকুলের মুন্সিগঞ্জ, এই ভাগ্যকুলের মুন্সিগঞ্জে কিন্তু 31 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শরীয়তপুর যে সুরেশ্বর, সেই সুরেশ্বরে কিন্তু সেখানে 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমি কথা বলতে চাই এই দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে, অর্থাৎ তারা দেশের মধ্যাঞ্চল বন্যা পরিস্থিতি নিয়ে তারা বলছেন যে পানি বাড়ার আশঙ্কা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে, 48 থেকে 72 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে আমি কথা বলবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের কাছে। জনাব সাজ্জাদ, আমরা একটু জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে দেশের মধ্যাঞ্চলের যে অবস্থা আপনি বলছিলেন যে গোয়ালন্দতে পানি বেড়েছে, বিপদসীমার উপর দিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সেখানকার সতর্কবাণী কি অবস্থা? সাধারণত আপনার যমুনার পানি পরবর্তীতে পদ্মার সাথে মিলিত হয়, যেটা গোয়ালন্দে, এবং ইতিমধ্যে যেটা বললেন গোয়ালন্দে পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো মূলত যেটা হচ্ছে যে যমুনার পানি পদ্মা হয়ে পরবর্তীতে মেঘনা মিলিত হয়। তা আমাদের পূর্বাভাস অনুসারে আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর পানি আগামী 24 থেকে 48 ঘন্টা বৃদ্ধি পেতে পারে, যার ফলে বর্তমানে গোয়ালন্দ পয়েন্ট বিপদসীমার উপরে আছে আরো 2টা পয়েন্ট, একটা হচ্ছে ভাগ্যকুলের মুন্সিগঞ্জের ভাগ্যকুল, আর একটা শরীয়তপুরের সুরেশ্বর, সেখানেও পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ওই 2টা পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও হয়তো কাছাকাছি আসতে পারে।
তো এমদাদ, আমরা শুনছিলাম যে বিশেষ করে পদ্মার যে তিনটি পয়েন্ট রয়েছে, গোয়ালন্দ, সুরেশ্বর এবং মুন্সিগঞ্জের যেই ভাগ্যকুল, এই মূলত এই তিনটি পয়েন্ট, অর্থাৎ গোয়ালন্দে পানি বাড়লেও এই দুইটা পয়েন্টে কিন্তু এখনো স্থিতিশীল রয়েছে। তবে আশেপাশে যে জেলাগুলো রয়েছে, শরীয়তপুর, মুন্সিগঞ্জ আর আশেপাশে যে মধ্যাঞ্চল, সেগুলো কিন্তু আসলে তারা বলছেন যে সতর্ক অবস্থায় থাকার জন্য তারা আসলে বলছেন। তো এমদাদ, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই ছিল আমার হাতে সবশেষ। রাজধানীর মতিঝিলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সেখানকার এবং দেশের সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার তোহা খান তামিম। পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলুদিয়া রুটে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। দুই ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌ রুটে ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যান। বেলা যত বাড়ছে ঘাটে যানবাহনের সারিও দীর্ঘ হচ্ছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, তীব্র স্রোতে ফেরিগুলো স্বাভাবিক চলাচল করতে পারছে না। নদী পার হতে সময় লাগছে দ্বিগুণ। এতে মাওয়া চৌরাস্তা থেকে শিমুলিয়া গোল চত্বর পর্যন্ত পণ্যবাহী ট্রাকের লাইন দেখা গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগায় পাটুরিয়া দৌলুদিয়া নৌ রুটেও বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি। প্রবল স্রোতের কারণে দৌলুদিয়ার দুটি ঘাটে যানবাহন ভিড়তে পারছে না। এতে প্রভাব পড়েছে পাটুরিয়া ঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে 7 শতাধিক যানবাহন। মাইলের উপর মাইল দাঁড়ায় আছে গাড়ি জ্যাম। ফেরিঘাটে ফেরির সমস্যা, ঘাট নাই, একটা ঘাট আছে। আমার বাবা অসুস্থ, আমি তাকে দেখার জন্য যাচ্ছি, বাট আমি এখনো এই 6 ঘন্টা ধরে আমি এখনো জ্যামে পড়ে আছি। ফেরিতে জ্যাম, ঘাটে সমস্যা, কষ্ট হইতেছে, বাচ্চা কান্নাকাটি করে। মানুষ তো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তো আসলে যাত্রা করে, একটা সময় নিয়ে, তো সেই লক্ষ্যে পৌঁছানো আসলে এই ধরনের বিড়ম্বনা, এটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত। জনগণকে দেওয়া ওয়াদা পূরণের লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ এর 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিরাপত্তার নামে যেন জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফ-কে আহ্বান জানান শেখ হাসিনা। মানুষকে নিয়ে কাজ, আমার মানুষের থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আমাদের যে নির্বাচনী ইস্তেহার আমরা দিই, সেই ইস্তেহারেও কিন্তু আমাদের সে ঘোষণাটা থাকে যে আমাদের অর্থনৈতিক নীতিমালা, ঘোষণাপত্র এবং আমাদের সংবিধান, সেই তারই ভিত্তিতে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার দিয়ে থাকি। এবং ইস্তেহারে দেওয়াই না, প্রতি বছর বাজেট দেওয়ার সময় আমাদের এটাই দেখি তার কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারলাম আর কতটুকু করতে পারলাম না। কারণ জনগণের কাছে দেওয়া ওয়াদা সেটা আমাদের পূরণ করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। তো এভাবেই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনা করি, কিন্তু আমরা আছি একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের এটা মনে রাখতে হবে যে যারা এদেশের স্বাধীনতাই চায়নি, বিরোধিতা করেছে, তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। তারা স্বাধীনতার পরেও ষড়যন্ত্র অব্যাহত রাখে। আর 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, মানি লন্ডারিং, মানুষ হত্যা করা, এটাই ছিল তাদের কাজ। আর বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ, অত্যাচার। মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভিসা মুক্ত প্রবেশাধিকার পেলে বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ কাজে লাগিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে বলে মনে করেন দুই দেশের ব্যবসায়ীরা। সফরকারী শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনার উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সংলাপে দুদেশের ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং চুক্তির কাজ সেরেছেন সফরের দ্বিতীয় দিনেই। শেষ দিনে সকালে ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সংলাপে সিরিসেনার উপস্থিতিতেই তাই উঠে আসে আগের দিনের দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে সম্পন্ন হওয়া একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারকের বিষয়টি। দুদেশের বিপুল যে সম্ভাবনা তাকে কাজে লাগিয়ে যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলেও মনে করেন আলোচকরা। আমরা দুই দেশ পরস্পরের মধ্যে যে পরিমাণ বাণিজ্য করি তা আমাদের দুপক্ষেরই সক্ষমতার তুলনায় খুবই কম। নতুন করে এখন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ব্যবসা করতে এসে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছে। নতুন করে দুদেশের সরকার যে চুক্তিগুলো করতে যাচ্ছে তা কার্যকর করা গেলে বিনিয়োগে গতি আসবে।
আমাদের এমনভাবে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে যাতে দুদেশের মধ্যে একটা উইন উইন পরিস্থিতি তৈরি হবে। ব্যবসায়ীরা সমস্যা সম্ভাবনার কথা যখন বলছেন তখন সরকারি পর্যায়েও নিজেদের আন্তরিকতার কথা তুলে ধরেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। একটা সময় আমাদের অর্থনীতি অন্তর্মুখী ছিল, 2015 সালের পর তা পাল্টেছে। এখন আমরা এটাকে প্রসারিত করতে চাই। কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা ফ্রি করা হলেও ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য এই সুযোগ থাকা উচিত। সময় এখন এগিয়ে যাওয়ার। দুই দেশের চেষ্টা এবং আন্তরিকতা থাকলে পারস্পরিক অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। বাংলাদেশে বিনিয়োগে শ্রীলঙ্কার আগ্রহ প্রশংসনীয়। প্রথমবারের মতো বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে তা কার্যকর করা গেলে দ্বিপক্ষীয় অর্থনীতি একটি ভারসাম্যপূর্ণ লাভের মুখ দেখবে বলে আলোচনায় উঠে আসে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। 2013 সাল ও 2014 সালে মাইত্রিপালা সিরিসেনা শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশে ঘুরে গেলেও রাষ্ট্রপ্রধান হিসেবে এটাই তার প্রথম সফর। রাষ্ট্রীয় এ সফরে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দুপুরের সময় আরো থাকছে। নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নাম ফলক অপসারণ। কলঙ্কমুক্ত হল নাটোরবাসী, মন্তব্য বিশিষ্টজনদের। লন্ডনে অ্যাসিড হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যে কোনো সময় উগ্রবাদীদের বিদ্বেষমূলক হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা তাদের। এই অবস্থায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবাসীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল লেবার পার্টি ও স্থানীয় কর্তৃপক্ষ। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তর পূর্ব লন্ডনে বৃহস্পতিবার রাতে অ্যাসিড হামলার শিকার হয়ে আহত হন অন্তত 5 জন। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে একই ধরনের 5টি ঘটনায় আহতদের মধ্যে একজন বাংলাদেশি গাড়ি চালকও রয়েছেন। তবে মাথায় হেলমেট থাকার কারণে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার কথা জানালেন জাভেদ হোসেন নামের এই প্রবাসী। খেয়াল করছি আমার লেফটে দিয়ে যাইয়া তারা অ্যাসিড লইয়া ইয়া বইছে, আর আমি ডিসাইড করছি রাইটে দিয়ে লইয়া যেতাম। ওই সময় আখতা আমার মুখ ফানির লেখা নাইয়া পড়ছে খুব শব্দ করে। আমার হেলমেট আছিল, আমি মোটর সাইকেল লইয়া আসলাম, আমার হেলমেট আছিল। লিটারলি আমি রাইটে দিয়ে সাবাত আসলাম, এর লাগি অ্যাসিডটা বাউন্স খাইয়া আমার হেলমেটও বাউন্স খাইয়া লেফটে দিয়ে পড়ে গেছে। পূর্ব লন্ডনের হেকনি, ইজলিংটন, ক্লেপটন এবং স্টোক নিউটন এলাকায় এসব আক্রমণের ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আতঙ্কিত না হয়ে প্রবাসীদের আরো বেশি সতর্ক হওয়ার পাশাপাশি যে কোনো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। লন্ডনে অ্যাসিড সন্ত্রাস এটা একটা আমাদের কমিউনিটিতে খুবই আতঙ্ক, এবং গতকাল যে ঘটনাগুলো ঘটেছে বারবার আমরা ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় খুবই তুলপাড় চলছে। এ নিয়ে প্রশাসন এবং কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে যেন সবাই আমরা আমাদের কমিউনিটিকে সজাগ করি। আমরা অ্যাসিড অ্যাটাকের ঘটনায় বাঙালি কমিউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাতে পুলিশ যাতে বিহিত ব্যবস্থা নেয় অ্যাসিড অ্যাটাকের বিরুদ্ধে। এদিকে লন্ডন কর্তৃপক্ষের পাশাপাশি ব্রিটেনের বিরোধী দলীয় নেতারা লন্ডনে একের পর এক অ্যাসিড হামলার তীব্র নিন্দা জানিয়ে এমন তৎপরতা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। I think carrying acid should in itself be an offence in the same way that carrying a knife is an offence. At the moment, it's only an offence if it can be proved that you've got malicious intent. I think the reality is we do not want people walking around the streets. বৃহস্পতিবারের অ্যাসিড আক্রমণে জড়িতদের ধরতে শহর জুড়ে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে। এরই মধ্যে ওই ঘটনায় জড়িত সন্দেহে 15 ও 16 বছরের 2 কিশোরকে আটক করেছে পুলিশ। এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটেনে বিদ্বেষমূলক বিভিন্ন কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মধ্যেই একের পর এক অ্যাসিড হামলার খবর পাওয়া যাচ্ছে। এক হিসেব মতে 1 বছরে লন্ডনে 119টি অ্যাসিড আক্রমণের ঘটনা ঘটেছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে।
জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণকে জিম্মি করে বিএনপিকে কোনো আন্দোলন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর রাজুক মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নেতারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়া লন্ডন গেছেন নতুন করে ষড়যন্ত্র করার জন্য, লন্ডন গেছেন। বিএনপির নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে এক এক সময় এক এক কথা বলেন। একটা সুষ্ঠু নির্বাচন গ্রহণের জন্য নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের সাংবিধানিকভাবে বিধানিকভাবে নির্বাচনের সরকারি নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অথচ আজকে বিভিন্ন কথাবার্তা, একবার বলেন তত্ত্বাবধায়ক সরকার, একবার বলেন সহায়ক সরকার। আমরা কোনো অবস্থাতেই আন্দোলনের নামে যদি ভবিষ্যতে আবার কোনো রকম সন্ত্রাস হয়, আন্দোলনের নামে যদি আবার মানুষ হত্যায় আপনারা মেতে ওঠেন, এই আন্দোলন আমরা কঠোর হস্তে দমন করব। কোন অবস্থাতেই আমরা আপনাদেরকে ওই রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ দেব না। ঘরে ঘরে গিয়ে মশারি টানানো সম্ভব নয়, এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে গুলশানের ডিএনসিসি কার্যালয়ের সামনে র্যালি শুরুর আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক এই র্যালিতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। র্যালি থেকে কয়েকটি স্থানে মশা নিধনের ওষুধ ছিটায় সিটি কর্পোরেশন। র্যালি শুরুর আগে মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ন্যূনতম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনা হবে। যেভাবে বলেছি সেটা হয়তো ঠিকভাবে বলতে পারিনি, হতে পারে, কিন্তু আমরা কাউকে আঘাত করতে চাইনি। আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। তবে আমরা সেজন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, বলছি তাদের জন্য যে আমরা দুঃখিত। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে আবার নেমেছি, আমরা অনেক চেষ্টা করছি। চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত শিক্ষার্থী। গতরাতে নগরীর আকবর শাহ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির 4 ভারতীয় শিক্ষার্থী উইলিয়াম আতিফ, নিরাজ গুরু ও জ্যোৎস্না নগরীর আব্দুল হামিদ সড়কের ইউসুফ ভবনের 5ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গতরাত 12:30টার দিকে উইলিয়াম ও আতিফের কোনো সাড়া শব্দ না পেয়ে বিকল্প চাবি দিয়ে তাদের রুমে প্রবেশ করেন নিরাজ। এ সময় আতিফকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। পাশেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার আরেক সহপাঠী উইলিয়ামকে। গুরুতর অবস্থায় সহপাঠীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আতিফকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য উইলিয়ামকে নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানের পর কথা কাটাকাটির জেরে আতিফকে ছুরিকাঘাতের পর উইলিয়াম নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। যিনি বর্তমানে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে, ওনার রুমেই পার্টিটা অ্যারেঞ্জ হয়েছিল এবং ওই অ্যারেঞ্জে ইনভাইটেড ছিল এবং আতিফও ওই রুমে ছিল। ড্রিঙ্কিং এর এক পর্যায়ে হয়তো কোনো না কোনো কারণে দুজনের মধ্যে কোনো ঘটনার সূত্রপাত, হয়তো একজন আরেকজনকে কোপাইছে। আতিফের শরীরে প্রায় ছোট বড় মিলে 15টা স্টেপ আছে। আমরা তাদের আর দুজন যে রুমমেট আছে, দুজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি। নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে। সকাল 10টার দিকে নামফলকটি ভেঙে ফেলা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবানীগঞ্জ মোড় থেকে একটি গণমিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে উত্তরা গণভবনের সামনে গিয়ে জড়ো হন নেতাকর্মীরা। গণভবনের সামনের মূল প্যালেস থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা জানান, স্বাধীনতা বিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণের মধ্য দিয়ে নাটোরবাসী কলঙ্কমুক্ত হল। 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান নাটোরের দীঘাপতিয়া রাজবাড়িকে গভর্নর হাউস করেন। স্বাধীনতার পর 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন।
ফলক অপারেশন করা হয়েছে, যার জন্য আমরা খুব আনন্দিত, খুশি। আজ থেকে বোঝা গেল নাটোর কলঙ্ক মুক্ত এবং রাজাকার মুক্ত। দীর্ঘ 50 বছর পর আমরা আজকে মোনায়েম খানের সম্মিলিত একটি ফলক ছিল, সেই ফলকটি অপসারণ করলাম। মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন, সেই রায়ের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়ে আজ এই কাজ নাম ফলকটা সেই কুলাঙ্গারদের নাম ফলক আমরা অপসারণ করলাম। দুপুরের সময় আরো থাকছে। মুশফিকের বিরুদ্ধে বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজির অভিযোগ প্রমাণিত না হলে ব্যবস্থা নেবে বিসিবি। সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত বাংলাদেশ টেস্ট অধিনায়ক। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, চপার গ্যাস স্টোভ। ইয়াবা পাচার রোধে পরীক্ষামূলকভাবে নাফ নদীতে নৌকা চলাচল বন্ধ রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর প্রধান কার্যালয়ে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমরা পরীক্ষামূলকভাবে আমরা নদীতে মৎস্যারণটা আমরা এই জেলেদের কর্মবিরতির কথা ঘোষণা করব এবং নদীতে যাতে তারা এই মাছ ধরার থেকে বিরত থাকে আমরা সেটা পরীক্ষামূলকভাবে আমরা দেখব যে নাফ নদীটাতে যাতে করে আমাদের বিজিবি এবং আমাদের কোস্টগার্ডের নজরদারিতে এসে যায় কারাই সীমান্ত এলাকায়, কারাই নদীতে ক্রস করে কিংবা আসে। ভয়াবহ সেশন জটের কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়া রাজধানীর 7টি সরকারি কলেজের 2,40,000 শিক্ষার্থী। তারা জানেন না কবে, কোথায় বা কোন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। 2016-17 শিক্ষাবর্ষে এখনো শুরু হয়নি ক্লাস পরীক্ষা, কিন্তু মাসখানেক পরে শুরু হবে আরেকটি নতুন শিক্ষাবর্ষ। চলতি বছরে নয়, আগামী বছর থেকেই নতুন কারিকুলামে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শফিকুল ইসলাম রুবেলের তোলা ছবিতে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমানো ও শিক্ষার মান বাড়াতে চলতি বছরের 16 ফেব্রুয়ারি রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শুরুর দিকে এটা শিক্ষার্থীদের জন্য আনন্দের বিষয় হলেও তা বিষাদে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা জানে না কবে, কোন সিলেবাসে, কোথায় তাদের পরীক্ষা নেওয়া হবে। সেশন জটে পড়ে আমরা বুঝতে পারছি না যে কবে পরীক্ষা হবে বা কিভাবে কোন সিলেবাসে পরীক্ষা হবে। আমাদের এখনো সিলেবাস দেয়নি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেবাসে পরীক্ষা দিব না জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অধিভুক্ত করা হয়েছে, কিন্তু এখন সেশন জটের পরিমাণটা অনেক বেড়ে গেছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একই শিক্ষাবর্ষের অন্য কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে নতুন শিক্ষাবর্ষে পদার্পণ, কেউ বা চাকুরির জন্য আবেদন করছেন। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা ছিল তাদের অলরেডি 1.5 মাস আগে রেজাল্ট হয়ে গেছে। তারা এখন বাংলাদেশ ব্যাংক, ইভেন আপনার গভর্নমেন্ট যে বিভিন্ন অধিদপ্তরের যে চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারতেছে। অধিভুক্ত হওয়ার 6 মাস পেরলেও এখনো প্রণীত হয়নি সিলেবাস বা নীতিগত সিদ্ধান্ত। অথচ মাসখানেক পরেই শুরু হবে আরেকটি নতুন শিক্ষাবর্ষ। নিউ ফার্স্ট ইয়ার আসবে, তখন আমিও ফার্স্ট ইয়ার, ও ফার্স্ট ইয়ার, ওরাও ফার্স্ট ইয়ার থাকবে, তো আমরা কিভাবে কি ম্যানেজ করব? প্রায় 7-8 মাস চলে গেছে, আর কিছুদিন পরেই নতুন ব্যাচ চলে আসবে। এখনো আমাদের কোনো পরীক্ষার কোনো কিছু হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে রাতারাতি সেশন জট কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে আগামী বছর থেকে নতুন সিলেবাসে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা করি যে আমাদের অন্যান্য অধিভুক্ত কলেজ যেমন সেশন জট মুক্ত আছে, এই 7টি কলেজকে আমরা সেশন জট মুক্ত করতে পারবো, কিন্তু একটা সময়ের লাগবে, কারণ 3-3.5 বছরের সেশন জট তো আর রাতারাতি মুক্ত করা সম্ভব নয়। অধিভুক্ত কলেজগুলো বলছে সব পক্ষের আন্তরিকতা থাকলে সেশন জট কাটিয়ে ওঠা সম্ভব। নতুন যে বেসটা আসতেছে এটা হয়তো প্রথম পর্যায়ে তো 3-4 মাস করে নিঃসন্দেহে পিছিয়ে যাবে, কিন্তু একটা সময় আমরা মনে করছি যে এটা হয়তো ওভারকাম করা যাবে আমাদের সবার সামনে তো একটা প্রচেষ্টা থাকলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্য কলেজে যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, একই পদ্ধতিতে নেওয়া হবে 7টি কলেজের পরীক্ষাও। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রপ্তানিযোগ্য আম উৎপাদন করেও রপ্তানি করতে না পেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিক ও ব্যবসায়ীরা। একই পদ্ধতিতে উৎপাদিত আম গত বছরে রপ্তানি হলেও এবছর কেন রপ্তানি হলো না সেটা পরিষ্কার নয় তাদের কাছে। তবে আম পরীক্ষাকারীদের সঙ্গে কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়হীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন বাগান মালিক ও চাষিরা। একই মত জেলার ম্যাঙ্গো ফাউন্ডেশন নেতাদেরও। মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট।
রপ্তানিযোগ্য আম উৎপাদনে সফল হওয়ায় 2015 সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয় আম রপ্তানি। সেবার মাত্র 3.5 মেট্রিক টন আম দিয়ে রপ্তানি শুরু হলেও পরের বছর 150 টন আম রপ্তানি হয় জেলা থেকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর রপ্তানিকারকদের সাথে চুক্তি সাপেক্ষে উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে 4000 মেট্রিক টনেরও বেশি রপ্তানিযোগ্য আম উৎপাদন করে বাগান মালিকরা। কিন্তু এবছর নতুন করে কৃষি অধিদপ্তরের কোয়ারেন্টাইন উইং এর হস্তক্ষেপের কারণে আম রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। এবার একটা বায়ার গ্রুপ আসছিল, তারা আমটা বাছাইটা এমন ভাবে করছিল যা কৃষকের পক্ষে আম দেওয়া সম্ভব হয়নি। বায়ারের সাথে যোগাযোগ করার পরও কি কারণে এই আমটা বিদেশে রপ্তানি করতে পারলাম না, এটা আমরা বুঝতে পারছি না। রপ্তানি করতে না পেরে এসব আম বাজারে বিক্রি করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সম্পূর্ণ প্রতারণা করে প্যাকেট গালা বিক্রি করে টাকা লেলে এবং প্যাকেটের আম কেউ কিনছে না। 7 লক্ষ ব্যাগ বেঁধেছিলাম, এখন দেখা এক্সপোর্টাল আম লিচ্ছে না, ওই জন্য আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, লস হয়েছে। জেলার কৃষি কর্মকর্তা জানান, বছরের শুরুতে সাতক্ষীরা থেকে রপ্তানি হওয়া কিছু আম নিয়ে ইউরোপের বাজারে সমস্যা সৃষ্টি হওয়ায় কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করে। আমরা একটা ঝুঁকির মধ্যে ছিলাম যে আমরা যদি এই জাতীয় আম আরো পাঠাতে থাকি তাহলে হয়তো 5-6 বছরের জন্য আমরা একটা স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পড়ব, যে কারণে কিন্তু কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ 70% আমই রপ্তানির অযোগ্য বলে ঘোষণা করেছে। এদিকে আম রপ্তানি না হওয়ার পেছনে কোয়ারেন্টাইন উইং এর উপপরিচালককে দায়ী করলেন জেলার ম্যাঙ্গো ফাউন্ডেশনের এই নেতা। তিনি কখনো বলেছেন যে মেহেরপুরের আম ভালো, সাতক্ষীরার আম ভালো, চাঁপাইনবাবগঞ্জের আমে পোকা থাকে। যখন বললো সাতক্ষীরার আম ভালো, এক্সপোর্ট হলো, কিন্তু সাতক্ষীরার আমে পোকা কেন পাওয়া গেল? ওখানে বসে আম পাঠালেন যাচাই বাছাই করে, তারপরে পোকা পাওয়া গেল, তাহলে এই দায় দায়িত্ব কি আমরা কি নিতে হবে? গত বছরের চাইতে এই বছরের আমের মান কিন্তু অনেক ভালো ছিল, তবে এটা আগামীতে আম রপ্তানির ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। চাষিরা অনেকটাই নিরুৎসাহিত হবে। জুনের পর চাঁপাইনবাবগঞ্জের ফজলি ও আশিনা আম পাড়া শুরু হলেও 30 জুন পর্যন্ত রপ্তানির শেষ সময় নির্ধারণ জেলার আমকে ক্ষতিগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে দেখছেন আম সংশ্লিষ্টরা। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দেশের বাইরের খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের নিস শহরে হামলার 1 বছর পূর্তিতে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এ প্রত্যয় জানান তিনি। এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজেও অংশ নেন তিনি। এর আগে বাস্তিল দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে যোগ দেন ইমানুয়েল ম্যাক্রো। এ যেন আলোর নাচন। বর্ণিল আতশবাজির খেলায় রাতের আঁধারেও আকাশে আলোর ছটা। আইফেল টাওয়ার ঘিরে নানা আতশবাজির এ রঙের খেলা দেখতে প্যারিসে ভিড় করেন বিভিন্ন শহর থেকে আসা ফরাসিরা। শুক্রবার ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে সবশেষ আয়োজন ছিল এই আতশবাজির প্রদর্শনী। রং আর আলোর প্রদর্শনী বিমোহিত করে রাখে দর্শনার্থীদের। এর আগে বাস্তিল দিবস উপলক্ষে মার্কিন এবং ফরাসি বাহিনী যৌথভাবে সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সস্ত্রীক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুচকাওয়াজের পাশাপাশি যুদ্ধ বিমানের প্রদর্শনী ও নানা কসরত দেখান বৈমানিকরা। এ সময় ম্যাক্রো বলেন, কোনো কিছুই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সুসম্পর্ক ভাঙতে পারবে না। এরপর ম্যাক্রো যান ফ্রান্সের নিস শহরে, যেখানে গত বছর বাস্তিল উৎসব উপলক্ষে জড়ো হওয়া মানুষের ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল 86 জন, আহত হয় অর্ধশতাধিক। হতাহতদের প্রতি শ্রদ্ধা জানান ম্যাক্রো। তাদের স্মরণে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। দিনটি উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে নগর কর্তৃপক্ষ। কুচকাওয়াজের পাশাপাশি যুদ্ধবিমান প্রদর্শনীরও আয়োজন করা হয়। ওই হামলায় হতাহতদের সাহায্যকারী 2 জন পুলিশ, 1 জন দমকল কর্মী ও 2 বেসামরিক নাগরিককে সম্মানজনক মেডেল পরিয়ে দেন ম্যাক্রো। ব্যক্তিগতভাবে তিনি ওই হামলায় হতাহতদের পরিবারের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, তার সরকার সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাবে। যে মানুষগুলো হামলায় নিহত হয়েছে, আমরা কি তাদের ভুলে যাব? আমরা তাদের কখনোই ভুলবো না। আমাদের উপর হামলাকারী সন্ত্রাসীরা আমাদের চোখে অশ্রু দেখে নারকীয় আনন্দ পেতে চায়। ক্ষমাহীন ও কঠোরভাবে আমরা তাদের জবাব দেব। সীমান্তের ভেতরে এবং বাইরের সব জায়গায় আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। নিস হামলায় 1 বছর পূর্তিতে হতাহতদের স্মরণে শুক্রবার বিশেষ কনসার্টেরও আয়োজন করা হয়। ফ্রান্সে এমন ভয়াবহ হামলার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং সবাই যেন নিরাপদে থাকে, সে প্রার্থনাই ছিল সবার। আফসাতুন্নেসা, সময় সংবাদ।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুরের বিরুদ্ধে বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজির অভিযোগ প্রমাণিত না হলে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বোর্ডের পরিচালক এইচ মল্লিক। গেল বিপিএলে মুশফিকের বিরুদ্ধে দল ভাঙন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজি এমএ আউয়াল বুলু। এদিকে এমন অভিযোগে বিস্মিত মুশফিকুর রহিম মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। আমার কোনো দায়িত্ব জ্ঞান বোর্ড নেই, বা আমি প্লেয়ারদেরকে মোটিভেট করতে পারি না, বা আমি টিম মিটিং এ কথা বলি না, বা এগুলো মানে সেটা আমি বলবো যে আমার মৌলিক ভাই আছে, সুজন ভাই, যেমন আমাদের টিমের প্লেয়াররাও মানে জানে, এবং বা বাংলাদেশে অনেকেই জানেন যে আমি কিরকম বা কতটুকু করতে পারি। ওনারা এই ব্যাপারটা দেখবেন এবং আমি আশা করবো অবশ্যই যেন অ্যাটলিস্ট এটা শুধু আজকে হয়তো বা আমার সাথে হয়েছে, এটা কাল যে আর কোনো একটা প্লেয়ারের সাথে হবে না। তো এতটুকু তো রেসপেক্ট যে কোনো একটা প্লেয়ার আশা করতে পারে। একটা দেশকে আপনি এতদিন সার্ভিস দিচ্ছে, তো এতটুকু রেসপেক্ট। আচ্ছা, আমি বলেছি মুশফিককে যে প্রশ্নগুলি আপনারা করছেন কিছু উত্তর আসলে এটা আমাদের দেওয়ার ব্যাপার। সে টেস্টের ক্যাপ্টেন, তার সম্পর্কে বলা হয়েছে ইনডিসিপ্লিন। সো ইনডিসিপ্লিন যদি হতো তাহলে সেই ইনডিসিপ্লিনের প্রমাণ স্বরূপ আমাদেরকে চিঠি দিতে হবে। কে ভালো ক্যাপ্টেন না কেউ যদি দায়িত্বশীল পদে না থাকে সেটা কেউ ফেসবুকে লেখুক, ইন্ডিভিজুয়ালি বলুক, চায়ের টেবিলে আলোচনা হোক, ঘরের মধ্যে আলোচনা হোক। ক্রিকেট নিয়ে তো সবাই আলোচনা করে, সবার মত দিতে পারে, বাট একটা ফ্র্যাঞ্চাইজি ওনার এইভাবে কোনো কথা বলতে পারে না। এরকম স্বাধীনতা কোনো ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয় নাই, এবং এসব ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। বাড়ছে মধ্যাঞ্চলের নদ নদীর পানি, পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা। নির্বাচনী ওয়াদা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন জনগণ। চট্টগ্রামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ। অভিযুক্ত সহপাঠীর আত্মহত্যার চেষ্টা। ভয়াবহ সেশন জটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি সরকারি কলেজ। আগামী বছর থেকেই নতুন কারিকুলাম, জানালো কর্তৃপক্ষ। এবং লন্ডনে অ্যাসিড হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান, সতর্ক থাকার পরামর্শ কমিউনিটি নেতাদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।